পাঞ্জাবের একটি এলাকায় হাড় কাঁপানো শীতের ভোরে আবিষ্কৃত হলো একটি মৃতদেহটি একটি যুবকের, যে কিছুদিন আগেই আমেরিকা থেকে বিয়ে করতে দেশে ফিরেছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই এভাবে বর খুন কেন? কে খুন করলো তাকে? পাঞ্জাবের পুলিশ যখন হন্যে হয়ে খুনিকে খুঁজে বেড়াচ্ছে, তখন খুনি ঠিক তাদের চোখের সামনেই ঘুরছে। খুনের পেছনের উদ্দেশ্য কি? প্রতিশোধ নাকি ভিন্ন কিছু? কি কারণে বিয়ের আগেই এমন নৃশংসভাবে খুন হতে হলো যুবকটিকে? দর্শক, চলুন সেই খুনের রহস্যভেদ করি আজকের গল্পে। পাঞ্জাবের জাগরানা নামের এক গ্রাম। সেই গ্রামই এক কুয়াশাচ্ছন্ন শীতের সকালে কিন্নি নামের এক ছেলে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে যায় বিস্তৃত ফসলের ক্ষেতে। তার উদ্দেশ্য ছিল গার্লফ্রেন্ডের সাথে কিছুটা একান্ত সময় কাটানো। কিন্তু তাদের অন্তরঙ্গ মুহূর্তে ডিস্টার্ব করছিল পাশের আরেকটা ক্ষেত থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। এক পর্যায়ে কিন্নি বিরক্ত হয়ে লাঠি হাতে কুকুরটাকে তাড়াতে যায়, কিন্তু গিয়ে যা দেখে তা খুবই ভয়ানক। সে দেখে রাস্তার ধারে ক্ষেতের মধ্যে একটা ছেলের লাশ পড়ে আছে। ছেলেটার পায়জামা কিছুটা নিচে নামানো, গলায় ছুরির পোঁচ দিয়ে খুন করা হয়েছে, মাথাতেও আঘাতের চিহ্ন। কিন্নির পিছু পিছু তার গার্লফ্রেন্ডও সেখানে আসে। লাশ থেকে ভয় পেয়ে চিৎকার করে সে সেখান থেকে দৌড়ে পালায়। কিন্নি থানায় কল করে পুলিশ ডেকে আনে। সেখানে আসে থানার এসআই বলবীর সিং এবং এএসআই গারন্ডি। তারা খুনের তদন্ত শুরু করে। এমন নির্জন জায়গায় লাশ পাওয়া যাওয়ায় বিষয়টা একদিকে জনগণের জন্য যেমন কৌতূহলের, তেমনি সাংবাদিকদের জন্য তাজা খবর। সাংবাদিক আর মানুষের ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ব্যারিকেড দিয়ে দেয়, যাতে কেউ ভেতরে ঢুকে তদন্তে বাধা না দেয়। কিন্তু একজন সাংবাদিক ড্রোন দিয়ে ঘটনাটা ভিডিও করে লাইভ সম্প্রচার করতে থাকে। এদিকে বলবীর সিং আর গারন্ডি তদন্ত চালায়। একজন পুলিশ লাশের কাছে থাকা গাড়ি থেকে ভিকটিমের ওয়ালেট উদ্ধার করে তার বাসার নম্বর নিয়ে ফোন করে এবং মৃতদেহ উদ্ধারের খবর জানায়। বলবীর সিং কিন্নিকে জিজ্ঞাসাবাদ করে। কিন্নি যা যা দেখেছে সব জানায়। বলবীর সিং জানতে চায় এত সকালে সে এখানে কি করছিল। কিন্নি বলে কিছুদিন পর স্পোর্টস ট্রায়াল, তাই এক্সারসাইজ করতে এসেছিল। কিন্তু তার এই মিথ্যে ধরা পড়ে যায় যখন পাশের ক্ষেত থেকে তার গার্লফ্রেন্ডের ফেলে যাওয়া লেডিস পার্টস উদ্ধার করা হয়। এরপর কিন্নিকে মিথ্যে বলার কারণে থানায় নিয়ে যাওয়া হয়। গারন্ডি আর বলবীর সিং ভিকটিমের গাড়ি চেক করে। ওয়ালেটে পাওয়া তথ্য থেকে জানতে পারে ভিকটিমের নাম পল। সে একজন এনআরআই। গাড়ির এক পাশ থেতলে ছিল, যেন অন্য গাড়ির ধাক্কা লেগেছে। ঠিক তখনই সেখানে আসে পলের বাবা স্টিভ। সে কান্নায় ভেঙে পড়ে। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। এরপর বলবীর সিং আর গারন্ডি স্টিভের সাথে পলের বাসায় যায়। পুরো বাসা সাজানো, লোকজনে ভরা, কারণ পলের বিয়ের অনুষ্ঠান চলছিল। পলের মার মৃত্যু সংবাদ পেয়ে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তখন পলের চাচা মান্না এলে কোনো এক কারণে পলের মা তাকেই মৃত্যুর জন্য দোষারোপ করতে থাকে। বলবীর সিং আর গারন্ডি পলের রুম পরীক্ষা করে। পাশের আরেকটা রুম দেখে স্টিভকে জিজ্ঞাসা করলে সে জানায় সেটা পলের ছোটবেলার বন্ধু লিয়ামের রুম। পলের বিয়েতে যোগ দিতে সে লন্ডন থেকে এসেছে। লিয়াম কোথায় জানতে চাইলে স্টিভ বলে সে জানে না। কল করলে দেখা যায় ফোন সুইচ অফ। স্টিভ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। বলবীর সিং গাড়ির দাগের ব্যাপারে জানতে চাইলে স্টিভ বলে পলের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর তারা যায় পলের হবু বউ ভীরার বাসায়। ভীরা তখন পার্লারে ছিল। তার বাসাও সাজানো ছিল, গান আর আনন্দে মুখর ছিল। হবু বরের মৃত্যু সংবাদে সব উৎসব থেমে যায়। ভীরা ফিরে এসে খবর শুনে ভেঙে পড়ে। তবু পুলিশের কাজ থামে না। ভীরাকে আলাদা রুমে জিজ্ঞাসাবাদ করা হয়। বলবীর সিং জানতে চায় তার কারো ওপর সন্দেহ আছে কিনা, বা পলের কোনো শত্রুতা বা পারিবারিক সমস্যা ছিল কিনা। ভীরা বলে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছিল। মাত্র 2 সপ্তাহ আগে থেকেই সে পলকে চেনে। এই সময় কেউ এসে জানায় নিক্কি ফোন করেছে, কিন্তু ভীরা কল রিসিভ করে না। বলবীর সিং জানতে চায় পলের সাথে শেষ কবে দেখা হয়েছিল। ভীরা বলে 2 দিন আগে এঙ্গেজমেন্টে। লিয়ামের সাথে শেষ কবে দেখা হয়েছিল জানতে চাইলে সে বলে এঙ্গেজমেন্টের দিনেই। এরপর বলবীর সিং আর প্রশ্ন করে না, নিজের নম্বর দিয়ে বলে কিছু মনে পড়লে কল করতে। চলে যাওয়ার আগে গারন্ডি জানতে চায় ভীরা কি পলের ফোনের পাসওয়ার্ড জানে কিনা, কারণ মুখ থেতলে যাওয়ায় ফেস লক কাজ করছে না। কিন্তু ভীরা উত্তর দেওয়ার আগেই বলবীর সিং তাকে নিয়ে চলে যায় এবং গাড়িতে গারন্ডিকে এমন বোকা প্রশ্ন করার জন্য বকাঝকা করে। তাদের তদন্তে তখন নতুন মোড় নেয়। ভীরাকে দেখে মনে হচ্ছিল সে সত্যি পলের মৃত্যুর কারণে দুঃখী।
আর যদি ভীরা পলের সাথে সেই রাতে খেতে না গিয়ে থাকে তাহলে পলের পায়জামা নিচে নামানো ছিল কেন? থানায় ফিরে গারুন্ডি কয়েকজন সন্দেহভাজন ধরে আনে যারা ওই এলাকায় নেশা করে ঘোরাফেরা করে। মারধর করেও কোনো তথ্য বের করতে পারে না। তারা বলে সেদিন তারা সেখানে ছিল না। কিন্নিকেও জিজ্ঞাসা করা হয় সে তাদের কাউকে দেখেছিল কিনা। কিন্নি বলে দেখেনি। এদিকে থানায় বলবীর সিং এর সাথে দেখা করতে আসে তার জামাই রামান। বলবীর সিং এর মেয়ে নিমরাত শ্বশুর বাড়িতে থাকতে চায়নি, তাই সে আলাদা বাসা দিয়েছিল। কিন্তু তবুও নিমরাত ছেলেগুলোকে নিয়ে চলে এসেছে রামানের সাথে থাকতে চায় না বলে। বলবীর সিং অনেক বোঝালেও নিমরাত রাজি হয়নি। সে জামাইকে খুব পছন্দ করলেও মেয়ের সিদ্ধান্ত বদলাতে পারেনি। রামান অনুরোধ করে যাতে বলবীর সিং নিমরাতকে বুঝিয়ে আবার পাঠিয়ে দেয়, কারণ সে চায় না ছোট ছেলের জীবন নষ্ট হোক। রাতে বাসায় ফিরে বলবীর সিং দেখে নিমরাত উকিলের সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলছে। উকিল বলে কি অভিযোগে কেস দেবে সেটা ভেবে দেখতে। বলবীর সিং স্পষ্ট জানিয়ে দেয় নিমরাত যদি কেস করে সে রামানের পক্ষই নেবে। বলবীর সিং এর একজন ইনফর্মার ছিল নপি নামে, যে ইনফরমেশন সংগ্রহ করতে গিয়ে মারা গেছে। তার বাসায় আছে শুধু বিধবা স্ত্রী ইন্দিরা আর অসুস্থ মা। নপি তার জন্য কাজ করতে গিয়ে মারা গেছে বলে বলবীর সিং তার পরিবারের দায়িত্ব নিয়েছে। প্রতি মাসে ইন্দিরাকে টাকা দেয়, মাঝে মাঝে খোঁজও নেয়। এদিকে লন্ডন থেকে লিয়ামের মা ক্লারা আসে পলের বিয়েতে যোগ দিতে। সে তখনও পলের মৃত্যু বা লিয়ামের নিখোঁজ থাকার কথা জানত না। সব শুনে সে একেবারে ভেঙে পড়ে। যাই হোক, পরদিন থানায় গিয়ে বলবীর সিং দেখে বাইরের রিপোর্টারে ভরে গেছে। একে তো একজন এনআরআই ছেলের মার্ডার, তার ওপর বিদেশি একটা ছেলে নিখোঁজ। খবরটা বিশাল সেন্সেশন। যে রিপোর্টার ড্রোন দিয়ে ক্রাইম সিন আর ডেড বডির ভিডিও আপলোড করেছিল সে বলবীর সিংকে জিজ্ঞাসাবাদ করতে আসে। বলবীর সিং বিরক্ত হয়ে একজন পুলিশকে নির্দেশ দেয় ওই রিপোর্টারের ড্রোনের লাইসেন্স ক্যান্সেল করে দিতে। এরপর বলবীর সিং এর সিনিয়র অফিসার তাকে ডেকে জানায় এই কেসে ওপর মহল থেকে চাপ আছে, লন্ডনের একজন ছেলে নিখোঁজ হয়েছে। এই খবর ব্রিটিশ নিউজপেপারেও ছাপা হতে পারে। তার আগেই যেন লিয়ামকে খুঁজে বের করা হয়। সংবাদপত্র আর টিভিতে লিয়ামের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। পুলিশ হন্য হয়ে তাকে খুঁজতে থাকে। এদিকে তদন্তের সুবাদে বলবীর সিং আর গারুন্ডি ভিরার কলেজে যায়। সেখানে জানতে পারে ভিরার আগে সাকার নামের একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ায় এবং লন্ডন যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ভিরা সাকারের সাথে ব্রেকআপ করে। সাকার একজন আর্টিস্ট, গান লেখে। ব্রেকআপের পর সে ভিরাকে নিয়ে বুলিং করে একটা গান লিখেছে এবং ভিরার ছবি সহ সেটি ইনস্টাগ্রামে আপলোড করেছে। সেখান থেকেই তার ঠিকানা নিয়ে বলবীর সিং আর গারুন্ডি সাকারের স্টুডিওতে যায়। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ব্রেকআপের পর সাকার নতুন মেয়ের সাথেও সম্পর্কে জড়িয়েছে। লাস্ট কবে ভিরার সাথে কথা হয়েছে সেটা জানতে গারুন্ডি সাকারের ফোন চেক করে দেখে ফোনটা একেবারে নতুন। সাকার জানায় তার আগের ফোন একদিন আগে চুরি হয়েছে, মানে যে রাতে পল মার্ডার হয়েছে ঠিক সেই রাতেই। এতে বলবীর সিং এর সন্দেহ বাড়ে। সে সাকারকে যত দ্রুত সম্ভব আগের ফোনটা খুঁজে বের করতে বলে। গাড়িতে ওঠার পর বলবীর সিং গারুন্ডিকে বলে সাকারের পুরনো ফোনের ডায়াল লিস্ট বের করার চেষ্টা করতে। পুলিশ চলে যাওয়ার পরপরই সাকার ভিরাকে কল দেয় এবং জানায় পুলিশ এসেছিল। সে বলে ঝামেলা ভিরাই তৈরি করেছে, এখন তাকেই ব্যাপারটা সামলাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভিরা আর সাকার কি মিলেই পলকে খুন করেছে নাকি তারা আসলে কিছু লুকাচ্ছে। এদিকে স্টিভ যেই জায়গায় পলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে জানিয়েছিল সেই জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় একটি বাস উদ্দেশ্য প্রণোদিতভাবেই পলের গাড়িকে ধাক্কা দিয়ে চলে গেছে। বলবীর সিং গারুন্ডিকে সেই বাস খুঁজে বের করতে বলে, পাশাপাশি নির্দেশ দেয় পলের অ্যাক্সিডেন্টের পেছনে সাকারের কোনো হাত আছে কিনা সেটাও খোঁজ নিতে। এরপর বলবীর সিং পলদের ফ্যাক্টরিতে গিয়ে পলের চাচা মান্নার সাথে দেখা করে। মান্না প্রথমে আলাদাভাবে কথা বলতে রাজি হয় না, কিন্তু বলবীর সিং যখন বলে সে মান্না আর স্টিভের মধ্যে জমি নিয়ে ঝামেলার বিষয়টা জানতে এসেছে, তখন মান্না তাকে নিজের অফিসে বসায় এবং পুরো ঘটনা খুলে বলে। স্টিভ, মান্না আর তাদের একটি বোন ছিল। হঠাৎ বোনের ক্যান্সার ধরা পড়ে। স্টিভ তখন লন্ডনে ছিল, বোনকে দেখতে একবারও দেশে আসেনি, শুধু বলেছিল কোনো আর্থিক সাহায্য লাগলে জানাতে। মান্নাই একা বোনের দেখাশোনা করেছে এবং শেষ পর্যন্ত পাশে ছিল। এখন বোনের নামে যে জমি আছে সেটা সে স্টিভের সাথে ভাগ করতে চায় না, কারণ স্টিভ কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেনি। এই কারণেই তাদের মধ্যে জমি নিয়ে মূল বিরোধ চলছে। এদিকে স্টিভ যেখানে ছেলের লাশ পাওয়া গিয়েছিল সেই খেতে বসেছিল। সেখানে এক রিপোর্টার আর তার ক্যামেরাম্যান তার ইন্টারভিউ নিতে আসে।
বিরক্ত হয়ে স্টিভ রেগে গিয়ে রিপোর্টারের মাথায় আঘাত করে। ক্যামেরাম্যান দৌড়ে পালায়। পরে ওই রিপোর্টার বলবীর সিং এর কাছে এসে স্টিভের বিরুদ্ধে মামলা করতে চায়। সে বলে একজন শোকাহত বাবার গল্প কভার করতে গিয়ে সে মার খেয়েছে, কিন্তু বলবীর সিং মামলা নেয় না। উল্টো বলে মানুষকে বিরক্ত করলে মাঝে মাঝে এমনটাই হয়। এরপর টিভিতে পল আর লিয়ামের খবর দেখে এক পেট্রোল পাম্পের কর্মী বলবীর সিংকে কল করে। বলবীর সিং আর গারন্ডি সেখানে গেলে কর্মী জানায় ঘটনার রাতে পল আর লিয়াম সেখানে এসেছিল। তারা গাড়িতে পেট্রোল নিয়েছিল। গাড়ির এক পাশে ভাঙাও ছিল। দুজনেই ড্রাঙ্ক ছিল। বিয়ার শেষ হয়ে যাওয়ায় তারা বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল। ঠিকানা বললে তারা গাড়ি নিয়ে সেদিকেই চলে যায়। পল আর লিয়াম যদি একসাথে থেকেই থাকে তাহলে লিয়াম কোথায়? তবে কি লিয়াম পলকে খুন করে পালিয়েছে? কিন্তু কেন? যাই হোক, পল ছোটবেলা থেকেই লিয়ামের সাথে পরিচিত ছিল। তারা একই স্কুলে পড়তো। পাঞ্জাবিদের ট্র্যাডিশন অনুযায়ী ছেলে মানুষদের চুল না কাটা পুরুষত্বের নিদর্শন হিসেবে দেখা হয়, কিন্তু পল নিজের চুল কেটে ফেলে। স্টিভের রাগের হাত থেকে বাঁচতে সে লিয়ামের বাসায় চলে যায়। স্টিভ লিয়ামের বাসায় গিয়ে ক্লারা আর লিয়ামের সামনেই পলকে মারধর করে। শেষমেশ ক্লারা পুলিশে খবর দেওয়ার হুমকি দিলে তবেই সে থামে। এর মধ্যে পলের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য থেকে ফেরার পথে পলের চাচা মান্না স্টিভকে বাসায় পৌঁছে দিতে চায়, কারণ শোকাহত স্টিভ মানসিকভাবে ভালো অবস্থায় ছিল না। কিন্তু স্টিভ বলে মান্নার এখন তাদের বাসায় যাওয়া উচিত হবে না, কারণ পলের মা জার্সির ধারণা মান্নাই পলকে খুন করেছে। মান্না এতে খুব কষ্ট পায় যে নিজের ভাইও তাকে খুনি ভাবছে। এদিকে থানায় বলবীর সিং আর গারন্ডি পলের এঙ্গেজমেন্টের ছবিগুলো দেখছিল, কোনো ক্লু পাওয়া যায় কি না সেই আশায়। তারা দেখে পল সবসময় একটি স্মার্ট ওয়াচ পরত, এমনকি এঙ্গেজমেন্টেও সেই ঘড়ি ছিল। কিন্তু পলের লাশে সেই ঘড়ি বা এঙ্গেজমেন্টের আংটি কোনোটাই পাওয়া যায়নি। বলবীর সিং গারন্ডিকে জিজ্ঞাসা করে কিন্নি নামের ছেলেটার ওপর সন্দেহ হয় কিনা, যে প্রথম লাশ দেখেছিল। গারন্ডি জানায় কিন্নিকে সে চোর মনে করে না, তার মানে ঘটনাস্থলে আরও কেউ ছিল যে ঘড়ি বা আংটি চুরি করেছে। হতে পারে খুনিও সেগুলো নিয়েছে, কিন্তু সে কে? গারন্ডি পেট্রোল পাম্পের কর্মী যে অ্যালকোহলের দোকানের কথা বলেছিল সেখানে যায়। দোকানদারকে পল আর লিয়ামের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তারা এসেছিল কিনা। দোকানদার প্রথমে অস্বীকার করে। গারন্ডি একটু কড়া হলে সে সত্যি বলে পল আর লিয়াম 4টি বিয়ার কিনেছিল, এরপরে কোকেন কিনতে চেয়েছিল, কিন্তু তার কাছে না থাকায় সে কোকেন বিক্রি করে এমন একজন লোক কুল্লির নম্বর দিয়েছিল। এই তথ্য গারন্ডি বলবীর সিংকে জানায়। বলবীর সিং তখন কুল্লিকে খুঁজে বের করতে বলে। গারন্ডির কলের সময় বলবীর সিং হাসপাতালে ছিল নিজের সিনিয়র অফিসারের অসুস্থ স্ত্রীর সাথে। সেই সিনিয়র অফিসার কেসের অগ্রগতি জানতে চাইলে বলবীর সিং জানায় পলের হাত থেকে কেউ ঘড়ি আর আংটি চুরি করেছে। যে চুরি করেছে সে অন্তত প্রত্যক্ষদর্শী, এখন তাকেই খোঁজা হচ্ছে। হাসপাতাল থেকে বের হতে গিয়ে বলবীর সিং ইন্দিরাকে দেখে। সে ইন্দিরাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। ইন্দিরা তাকে ফ্রি টাইমে ডিনারের আমন্ত্রণ জানায়। এরপর বলবীর সিং আর গারন্ডি পোস্টমর্টেম করা ডাক্তারের কাছে যায়। রিপোর্ট অনুযায়ী পলের গলা কাটা হলেও সেটাই তার মৃত্যুর কারণ নয়। ভারী কোনো পাথর দিয়ে বারবার মাথায় আঘাত করার কারণেই তার মৃত্যু হয়েছে। পলের বাম হাতে একটা কাটা দাগ ছিল, যা মৃত্যুর কয়েক ঘন্টা আগের। যে অস্ত্র দিয়ে হাত কাটা হয়েছে সেই একই অস্ত্র দিয়ে গলায় পোঁচ দেওয়া হয়েছে। ডাক্তার আরও জানায় গলা কাটার পর এমনিতেই 10 মিনিটের মধ্যে রক্তক্ষরণে তার মৃত্যু হতো, তাহলে পাথর দিয়ে আঘাত করার দরকার কেন? এছাড়া মার্ডারের ঘন্টা দুয়েক আগে পল ওরাল সেক্স করেছিল, তার পেনিসে অন্য কারো ডিএনএ পাওয়া গেছে। এই রিপোর্টে কেস আরও জটিল হয়ে যায়। লাশের আশেপাশে কোনো পাথর বা অস্ত্র পাওয়া যায়নি, তাহলে মার্ডার ওয়েপন কোথায়? আর মার্ডারের আগে পল কার সাথে ছিল? হাতে ব্লেডের কাটা দাগ, গলায় পোঁচ, মাথায় পাথরের আঘাত, ঘড়ি আংটি চুরি, ওরাল সেক্স, সব কি একজনই করেছে নাকি আলাদা আলাদা কেউ, নাকি কোনো টিম? সন্দেহ গিয়ে পড়ে ভীরা আর তার এক্স বয়ফ্রেন্ড সাকারের ওপর। পরদিন বলবীর সিং ভীরাকে একটি রেস্টুরেন্টে দেখা করতে ডাকে। সাথে থাকে একজন লেডি কনস্টেবল। বলবীর সিং বলে পরিবারের সামনে সব কথা বলা যায় না বলেই এখানে ডেকেছে। সে ভীরার এক্স রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করে। ভীরা জানায় সাকারের সাথে সম্পর্ক গভীর ছিল, কিন্তু পলের সাথে বিয়ে ঠিক হওয়ার পর সে সেই সম্পর্ক ভেঙে দিয়েছে। তখন থেকে সে শুধু পলকেই চেয়েছে। এসব বলতে গিয়ে ভীরা ভেঙে পড়ে এবং আর কথা বলতে না পেরে চলে যায়। লেডি কনস্টেবল তাকে আটকাতে চাইলে বলবীর সিং ইশারায় যেতে দেয়। তাদের উদ্দেশ্য সফল হয়েছে। লেডি কনস্টেবল ভীরার মাথায় হাত বুলিয়ে
কয়েকটি চুল সংগ্রহ করেছে যা ডিএনএ টেস্টে ব্যবহার করা হবে। এদিকে প্রমোদ নামের এক লোক পলের চাচাতো ভাই হ্যাপির গাড়ির শোরুমে যায়। হ্যাপি তাকে দেখে ঘাবড়ে যায়। প্রমোদ কোনো কারণে হ্যাপির কাছে টাকা চাইছিল। সে হ্যাপিকে ব্ল্যাকমেল করছিল। শোরুমের ম্যানেজার দূর থেকে সব লক্ষ্য করে। এদিকে পলের গাড়িকে ধাক্কা দেওয়া বাস যে কোম্পানির সেটি ট্র্যাক করা হয়। গারন্ডি আর বলবীর সিং সেখানে গেলে প্রবেশ মুখেই প্রমোদকে দাঁড়িয়ে থাকতে দেখে। বলবীর সিং ড্রাইভারের তথ্য চাইলে ম্যানেজার ফাইল থেকে ড্রাইভারের ছবি দেখায়। বাস ড্রাইভারটি ছিল প্রমোদই। তারা বাইরে এসে প্রমোদকে খুঁজে পায় না। পুলিশ দেখে সে পালিয়েছে। ঠিক তখনই বলবীর সিং এর সিনিয়র কল করে বলে কেসটা বেশি জটিল না করে দ্রুত ক্লোজ করতে, না হলে ব্রিটিশ নাগরিক নিখোঁজ আর মার্ডারের কারণে বড় কূটনৈতিক ঝামেলা হবে। ঠিক তখনই গারন্ডির কাছে খবর আসে পলের হাতে সেই স্মার্ট ওয়াচ অ্যাক্টিভ হয়েছে এবং তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে। যাই হোক, ঘড়ির লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে বলবীর সিং আর গারন্ডি দেখে ঘড়িটা এক টিনের ছেলে পড়ে আছে আর সে তখন তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল। ঘড়ি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে ছেলেটা জানায় তার বাবা জন্মদিনে গিফট করেছে। তখন বলবীর সিং আর গারন্ডি ছেলেটার বাসায় গিয়ে তার বাবার সাথে দেখা করে। ছেলেটার বাবা সতীশ আহুজা একজন ড্রাগ ডিলার, যাকে আগেও পুলিশ ধরেছিল। এই কারণেই বলবীর সিং আর গারন্ডি তাকে চিনত। তারা সতীশকে জিজ্ঞাসা করে সে ঘড়িটা কোথায় পেয়েছে। সতীশ জানায় তার মেয়ে দেশের বাইরে পড়তে যাবে, অনেক টাকার দরকার, তাই সে আবার ড্রাগের ব্যবসা শুরু করেছে। তার এক কাস্টমারের কাছে কিছু টাকা বাকি ছিল। 4 দিন আগে সেই লোক টাকা না দিয়ে এই ঘড়িটা দিয়ে গেছে। লোকটার নাম জানতে চাইলে সতীশ বলে সে নাম জানে না, শুধু জানে লোকটা হলুদ রঙের পিৎজা ডেলিভারি স্কুটিতে আসতো আর গায়ে পিৎজা ডেলিভারি কোম্পানির হলুদ টি শার্ট পরতো। এরপর থানায় এসে বলবীর সিং আর গারন্ডি ওই এলাকার সব পিৎজা ডেলিভারি কোম্পানি থেকে পিৎজা অর্ডার করে। তখন হলুদ টি শার্ট পরা এক ডেলিভারি বয় আসে। তখন তার সাথেই কোম্পানিতে যায় তারা। সেখানে গিয়ে জানতে পারে যাকে তারা খুঁজছে তার নাম কুল্লি। কিন্তু কিছুদিন আগে পিৎজা ডেলিভারি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সে আর কাজে আসেনি। কোম্পানি থেকে কুল্লির ঠিকানা নিয়ে তারা সেখানে যায়। গিয়ে দেখে কুল্লির রুমে সে নেই, কিন্তু পুরো ঘর নোংরা, এলোমেলো, ড্রাগ নেওয়ার সরঞ্জামে ভরা। গারন্ডির সন্দেহ হয় অ্যালকোহলের দোকানদার যে কুল্লির নম্বর দিয়েছিল এটাই হয়তো সেই কুল্লি। এদিকে সাকারের আইডিতে তার র্যাপ গান শুনে বলবীর সিং আর গারন্ডি কোনো ক্লু পাওয়ার চেষ্টা করে। সাকার বলেছিল সে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই গান লেখে। তার গানে বারবার এক বারের নাম আসে, চ্যাশকা বার। গারন্ডি সেই বারে যায়। ম্যানেজারকে সাকারের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সে এখানে আসে কিনা। ম্যানেজার বলে আসে না। গারন্ডি জিজ্ঞাসা করে তাহলে তার গানে এই বারের নাম কেন বারবার আসে। ম্যানেজার বলে বারটা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়, তাই হয়তো। গারন্ডি বুঝতে পারে ম্যানেজার সহজে মুখ খুলবে না। সে তাকে হুমকি দেয় আন্ডার এজ অনেকেই এখানে ড্রিঙ্ক করে, যা আইনত অপরাধ। হেল্প না করলে তার বিরুদ্ধে কেস দেওয়া হবে। কথাবার্তার সময় একজন ওয়েটার কিছু বলতে চায়, কিন্তু ম্যানেজার তাকে কাজের অজুহাতে সরিয়ে দেয়। গারন্ডি 2 সপ্তাহের সিসিটিভি ফুটেজ চাইলে ম্যানেজার বলে তারা 2 দিনের বেশি ফুটেজ রাখে না। গারন্ডি চাপ দিয়ে বলে এটা খুনের মামলা, ফুটেজ দিতেই হবে। পরদিন নিতে আসবে বলে সে চলে যায়। যাওয়ার সময় শাস্তিস্বরূপ বারের একটি দামি মদের বোতলও নিয়ে আসে। এদিকে একদিন বলবীর সিং এর মেয়ে নিমরাত তাকে বলে ছেলে গুলুকে স্কুলে পৌঁছে দিতে, কারণ সে ডেন্টিস্টের কাছে যাবে। বলবীর সিং গুলুকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু মেয়ের ফোনে বারবার কল আর মেসেজ আসতে দেখে তার সন্দেহ জাগে। গুলুকে নামিয়ে দিয়ে সে বাসার বাইরে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখে নিমরাত ফ্যাশনেবল ড্রেস পরে বের হচ্ছে। বলবীর সিং এর সন্দেহ আরো বাড়ে। ডেন্টিস্টের কাছে কেউ এমন সাজে যায় না। সে দ্রুত গাড়ি নিয়ে মেয়েকে ধরে বাসায় ফিরিয়ে আনে এবং হাজবেন্ডে ধোকা দেওয়ার জন্য রাগারাগি করে। নিমরাত তখন বলে সে এসব তার কাছ থেকেই শিখেছে। বলবীর সিং কোনোদিন পরিবারকে সময় দেয়নি, শুধু কাজ করেছে। অথচ 30 বছর কাজ করে সে সাব ইন্সপেক্টর পদ ছাড়া কিছুই অর্জন করতে পারেনি। আগে সে নিজের স্ত্রীর ওপর রাগ দেখাতো, এখন মেয়ের ওপর দেখায়। এসব কথা শুনে বলবীর সিং এর মন খারাপ হয়ে যায়। সেই রাতেই বলবীর সিং আর গারন্ডি বাড়ি থেকে আনা মদের বোতল খুলে একসাথে বসে খাচ্ছিল এবং জীবনের সুখ দুঃখের গল্প করছিল। ঠিক তখন পলের পোস্টমর্টেম করা ডাক্তার কল করে জানায় পলের পেনিসে পাওয়া লালার সাথে ভীরার ডিএনএ ম্যাচ করেছে। মানে সেই রাতে ভীরা পলের সাথে ছিল, কিন্তু মিথ্যে বলেছে। তাহলে কি ভীরাই পলকে খুন করেছে? করলে সে কি একা করেছে নাকি সাকারের সাহায্য নিয়েছে? এই তথ্য কেসটাকে একেবারে নতুন লিডে নিয়ে যায়।
তো যাই হোক, নিমরাত যখন ছোট ছিল তখন সে সবসময় নিজের বাবা মাকে ঝগড়া করতে দেখত। এমনকি তার বাবা বলবীর সিং অনেক সময় নিমরাতের মায়ের গায়েও হাত তুলত। ছোটবেলায় বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক না থাকাটা শিশুদের জন্য এক ধরনের ট্রমার মতো। নিমরাতের ছোটবেলাও সেই ট্রমার মধ্যেই কেটেছে। এই কারণেই নিজের বাবার প্রতি তার এত ক্ষোভ। আবার বড় হওয়ার পর তার বাবা নিজের পছন্দ মতো তাকে বিয়ে দেয়। অথচ নিমরাতের বান্ধবীদের অনেকেই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। সে কারণে তাদের সামনে নিমরাত নিজেকে খুব লো ফিল করত। তাই সে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে এসেছে। কেসের তদন্তে যখন জানা যায় মার্ডারের দিন রাতে ভীরা পলের সঙ্গে দেখা করেছিল, তখন লেডি কনস্টেবল সাতনামকে নিয়ে বলবীর সিং ভীরাদের বাসায় যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে। প্রথমে ভীরার বাবা মা বারবার বলছিল যে ভীরা বাসাতেই ছিল, কোথাও যায়নি। কিন্তু সাতনাম আর বলবীর সিং যখন কঠোরভাবে প্রশ্ন করছিল তখন ভীরা বুঝে যায় পুলিশের কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে। তখন সে কনফেস করে পল মার্ডার হওয়ার দিন রাত 10:30 থেকে 11টা পর্যন্ত সে পলের সঙ্গে ছিল। বলবীর সিং জিজ্ঞেস করে পলের সঙ্গে ভীরা কোথায় ওরাল সেক্স করেছিল। ভীরা জানায় পলের গাড়িতে। এই কনফেশনের পর ভীরার বাবা মায়ের আর জোর দিয়ে বলার মতো কিছু ছিল না। ভীরাদের বাসা থেকে বের হওয়ার সময় বলবীর সিং দেখে সদিও সেখানে এসেছে নিউজ কালেক্ট করতে। বলবীর সিং সদিকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। সদি বলে তার থানায় যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ কেউ মুখ খুলছে না, তাহলে সে নিউজ পাবে কোথা থেকে, আর নিউজ না পেলে সে খাবে কি, তার কাজই তো এটা। বলবীর সিং আর কথা না বাড়িয়ে চলে আসে। এদিকে গারন্ডি প্রমোদের এক আত্মীয় মনোজের কাছে যায় প্রমোদ কোথায় আছে তা জানতে। মনোজ প্রথমে মুখ খুলতে না চাইলেও চাপের মুখে কথা বলতে বাধ্য হয়। তার কাছ থেকে গারন্ডি জানতে পারে প্রমোদ একজন পীর বাবাকে খুব মানে, সম্ভবত সেখানেই থাকতে পারে। গারন্ডি সেই ঠিকানা নিয়ে চলে আসে। এদিকে প্রমোদ হ্যাপিকে ব্ল্যাকমেল করতে তার বাড়িতে চলে আসে। সে হ্যাপির কাছ থেকে 20 লাখ টাকা দাবি করে, না হলে পুলিশকে সব জানিয়ে দেওয়ার হুমকি দেয়। হ্যাপি পলকে মারার উদ্দেশ্যে প্রমোদকে হায়ার করেছিল। প্রমোদ বাস চালক ছিল। সে বাস দিয়ে পলের গাড়িতে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল, কিন্তু পল সেবার বেঁচে যায়। এই ঘটনা সামনে এনে প্রমোদ হ্যাপিকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়, কারণ পুলিশ যদি জানে যে হ্যাপি আগে পলকে মারার চেষ্টা করেছিল তাহলে সব সন্দেহ তার ওপরেই যাবে। তাই হ্যাপির কাছে প্রমোদের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। সে পরদিন প্রমোদকে এক জায়গায় দেখা করতে বলে এবং জানায় সে সেখানে টাকা নিয়ে আসবে। গারন্ডি মানুষের বলা জায়গায় ফোর্স নিয়ে প্রমোদকে ধরতে যায়, কিন্তু পুলিশ দেখে প্রমোদ পালিয়ে যায়। এতজন পুলিশ থাকা সত্ত্বেও গারন্ডি তাকে ধরতে পারে না। এদিকে বলবীর সিং সাতনামকে নিয়ে কুল্লির বাড়িতে যায়। সেখানে গিয়ে কুল্লির মায়ের কাছ থেকে জানতে পারে কুল্লি হাসপাতালে ভর্তি, ড্রাগের ওভারডোজ নেওয়ায় সে সেন্স হারিয়ে ফেলেছে। তবে ডাক্তার জানিয়েছে কুল্লি এবার বেঁচে যাবে। বলবীর সিং হাসপাতালে কুল্লির কাছে একজন কনস্টেবল মোতায়েন করে, যাতে কুল্লির জ্ঞান ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। সেই হাসপাতালেই বলবীর সিং এর চোখে একজন সন্দেহজনক লোক পড়ে। সে এগিয়ে গেলে লোকটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। লোকটা আসলে পলের বাবা স্টিভ। কিন্তু সে পুলিশ দেখে এভাবে পালালো কেন, আর হাসপাতালে সেই বা কি করতে এসেছিল? যাই হোক, গারন্ডির জীবনের একটা স্যাড স্টোরি আছে। সে তার বড় ভাই আর ভাবি রাজ্যের সঙ্গে থাকে। গারন্ডির সঙ্গে তার ভাবি রাজ্যের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। যদিও রাজ্য এটা করেছিল যাতে গারন্ডির বিয়ের দিকে মনোযোগ না যায়, আর বিয়ে না করলে তাদের সম্পত্তিতে কেউ ভাগ বসাতে পারবে না। কিন্তু একটা সময় এসে গারন্ডি বিষয়টা বুঝতে পারে। তাছাড়া তার নিজেরও বিয়ে করে সংসার করার আগ্রহ জন্মায়। এই কারণে সে ঘটকের মাধ্যমে পাত্রী দেখে। একজন মেয়েকে তার পছন্দ হয়, নাম সিল্কি। সে একটি পার্লারে কাজ করে। সিল্কি আর গারন্ডির বিয়ের কথাবার্তা এগোয়। মাঝে মধ্যে তারা দেখাও করতে থাকে। দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তার ভাই আর ভাবি বিষয়টা সহ্য করতে পারে না। একদিন তার ভাই সরাসরি গারন্ডিকে বলে পার্লারে কাজ করা মেয়েরা ভালো হয় না, তাদের গোছানো সংসারে তৃতীয় কেউ এলে সব এলোমেলো হয়ে যাবে। গারন্ডি তখন স্পষ্ট করে বলে দেয় সে এবার সংসার শুরু করতে চায়। তার ভাই চাইলে সব সম্পত্তি নিতে পারে, সে কোনো ভাগ বসাবে না। এরপর থেকেই ভাই ভাবির সঙ্গে গারন্ডির একটা দূরত্ব তৈরি হয়। এদিকে অনেক সময় পেরিয়ে গেলেও কেসের কোনো আপডেট না পেয়ে লিয়াম আর পলের মা নিজেরাই থানায় আসে। কিন্তু বলবীর সিং এর কাছ থেকে পলকে কে মেরেছে বা লিয়াম কোথায় আছে এইসব প্রশ্নের কোনো পরিষ্কার জবাব না পেয়ে লিয়ামের মা ক্লারা অনেকটা রেগেই থানা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, সিন্ধা নামে একজন ট্রাক ড্রাইভার একটি কোম্পানির ট্রাক চালায়, বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দেয়। তার এক কম বয়সী হেল্পার আছে।
নাম টুটি। সিন্ধা ট্রাকের ধাক্কায় কোনোভাবে একজন মারা গেছে। এরপর টুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। বারবার ট্রাক পরিষ্কার করতে চায়, বলে রক্ত লেগে আছে। সিন্ধা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একদিন ঘুম থেকে উঠে সিন্ধা দেখে টুটি পালিয়েছে। সে টুটিকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। তখন টুটির অবস্থা আরো খারাপ। বিদেশি লোক দেখলেই ভয়ে তাকিয়ে থাকে। সিন্ধা তাকে বুঝিয়ে শুনিয়ে আবার ট্রাকে করে নিজের সঙ্গে নিয়ে যায়। এদিকে একদিন নিমরাত বলবীর সিংকে কল করে জানায় স্কুল ছুটির পর সে গুলুকে আনতে গেছে, কিন্তু গুলুকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে বলবীর সিং সঙ্গে সঙ্গে স্কুলে যায়। নিমরাত সময় মতো গুলুকে নিতে না যাওয়ায় সবার সামনে তাকেই দোষ দিয়ে রাগারাগি করে। স্কুলের শিক্ষকও জানায় গুলু কিছুদিন ধরে অন্যমনস্ক, পড়াশোনায় মনোযোগ নেই। শেষ পর্যন্ত পুরো স্কুল খুঁজে বলবীর সিং গুলুকে স্কুলের ছাদে পায়। এরপর নিমরাত আর গুলুকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়। নিজের রূঢ় আচরণের জন্য নিমরাতকে সরি বলে এবং বলে গুলু হয়তো নিজের বাবাকে মিস করছে বলেই এমন হয়েছে। কিন্তু নিমরাত এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। উল্টো বলে বলবীর সিংয়ের সঙ্গে যেই থাকবে তার জীবন নষ্ট হবে। প্রথমে তার মায়ের জীবন নষ্ট করেছে, এখন তার আর তার ছেলের জীবন নষ্ট করছে। এই কথা শুনে বলবীর সিং গভীরভাবে আঘাত পায়। সেই রাতে সে ইন্দিরার বাসার সামনে গাড়ি পার্ক করে ড্রিঙ্ক করতে থাকে। এটা সে মাঝে মাঝেই করে। ইন্দিরা তাকে ভেতরে ইনভাইট করলেও সে যায় না, বলে ভেতরে গিয়ে ড্রিঙ্ক করতে অস্বস্তি লাগবে। এদিকে হাসপাতালে কুল্লির জ্ঞান ফিরে এলেও ডাক্তার তাকে থানায় ট্রান্সফার করতে চায় না, বরং জানায় কুল্লির অবস্থা হাসপাতাল থেকে সরানোর মতো নয়। কিন্তু গারন্ডি কোনো কথা শোনে না। সে জোর করে কুল্লিকে থানায় নিয়ে আসে। কুল্লি তখনও পুরোপুরি হুঁশে নেই, একেবারে বদ্ধ মাতাল অবস্থায়। সে গারন্ডির কোনো প্রশ্নের জবাব দেয় না, উল্টো গালাগাল করে। এমনকি হাসপাতালের ওয়ার্ড বয় চেক আপ করতে এলেও গারন্ডি তাকে ঢুকতে দেয় না, নানা অজুহাতে বাইরে বসিয়ে রাখে। আর কুল্লি জেলের ভেতরেই নিজের ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে লড়তে থাকে। মাঝে মাঝে ডোজ নেওয়ার সময় হলে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকারও করে। তো যাই হোক, প্রমোদকে টাকা দেওয়ার জন্য হ্যাপি ব্যাংক থেকে 20 লাখ টাকা ক্যাশ আউট করে। টাকা তোলার সঙ্গে সঙ্গেই ব্যাংক ম্যানেজার হ্যাপির বাবা মান্নাকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। মান্না বুঝতে পারে না হ্যাপি এত টাকা কেন তুলল। এদিকে বলবীর সিং থানায় এসে কুল্লির এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। এমনিতেই তাদের ওপর বড় কেস চলছে, এখন যদি কুল্লির কিছু হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। সে গারন্ডিকে ডেকে জিজ্ঞেস করে কেন এমন করছে, কিন্তু গারন্ডির হাতে তখন কুল্লির চেয়েও বড় লিড। সে বলবীর সিংকে জানায় চাষকা বারের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, আর ফুটেজটা তাকে দেখায়। ফুটেজে দেখা যায় বারে বসে পল আর লিয়াম ড্রিঙ্ক করছে। এমন সময় সাকার সেখানে এসে প্রথমে কথা কাটাকাটি, তারপর লিয়াম আর পলের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে লিয়াম বিয়ারের বোতল দিয়ে সাকারের মাথায় আঘাত করে, আর মারামারির সময় সাকার পলের হাত কেটে দেয়। ফরেন্সিক অনুযায়ী এই কাটা দাগ পলের মৃত্যুর কয়েক ঘন্টা আগের। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সাকারই পলকে মেরেছে, নাকি সাকার আর ভীরা মিলে একসঙ্গে এই মার্ডার করেছে? কারণ দুজনেই সেদিন রাতে পলের সঙ্গে দেখা হওয়ার বিষয়ে মিথ্যা বলেছিল। তো যাই হোক, হ্যাপি যখন ছোট ছিল তখন লিয়াম আর পল মাঝে মধ্যেই ভারতে বেড়াতে আসতো। ভারতের নানা জায়গায় ঘুরে পল লিয়ামকে নিয়ে চাচার বাড়ি অর্থাৎ হ্যাপিদের বাড়িতে যেত। হ্যাপির বাবা মান্না সবসময় পল আর লিয়ামের সামনে নিজের ছেলে হ্যাপিকে হেউ করে কথা বলতো। অনেক বাবা মা আছেন না যারা নিজের সন্তানকে কাজিনদের সঙ্গে তুলনা করে ছোট করেন, ঠিক তেমনি লিয়াম বা পল যখনই বলতো যে হ্যাপির ঘুরে বেড়ানো উচিত, পৃথিবী এক্সপ্লোর করা উচিত, তখন হ্যাপির বাবা বলতো হ্যাপি এসব করার মতো চতুর না। পল আর লিয়াম খুব স্মার্ট, কিন্তু হ্যাপি তেমন স্মার্টই না। এমনকি পল আর লিয়াম যখন হ্যাপিকে তাদের সঙ্গে আমেরিকায় গিয়ে পড়াশোনার অফার দিত তখনও হ্যাপির বাবা রাজি হয়নি। উল্টো হ্যাপির স্বপ্নগুলো নিয়েই সে মজা করত। এই পরিস্থিতিতে হ্যাপির নিজের বাবার ওপর এতটাই ঘৃণা জন্মায় যে সে একসময় বাবার ড্রিঙ্কের মধ্যে থুতু পর্যন্ত মিশিয়ে দিত। এসব কারণেই ধীরে ধীরে হ্যাপির মনে পলের প্রতি জেলাসি তৈরি হয়, আর হয়তো সেই জেলাসির কারণেই সে প্রমোদকে ভাড়া করে পলকে খুন করার চেষ্টা করেছিল। সেই চেষ্টাকেই পুঁজি করে এখন প্রমোদ হ্যাপিকে ব্ল্যাকমেল করছে। এদিকে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গারন্ডি সাকারকে গ্রেপ্তার করতে যায় তার স্টুডিওতে। প্রথমে তারা স্টুডিওতে ভাঙচুর করে, তারপর সাকারকে জিজ্ঞেস করে যদি সে পলকে খুন নাই করে থাকে তাহলে সেদিন বারে পল আর লিয়ামকে মারতে কেন গিয়েছিল। সাকার জানায় সে ভীরাকে ছাড়া থাকতে পারে না, সে শুধু পলকে তাদের সম্পর্কের কথা জানাতে গিয়েছিল, কিন্তু পল বিষয়টা পাত্তা দেয়নি,
বরং লিয়াম তার উপর আক্রমণ করে আর সেখান থেকেই মারামারি শুরু হয়। সাকার এখনও ভীরাকে ভালোবাসে। এটা শুনে তার বর্তমান গার্লফ্রেন্ড রেগে যায়। সে সাকারকে মারতে গেলে গার্নি তাকে থামায়। এরপর সাকারকে গ্রেপ্তার করে জিপে তোলে। আশেপাশের অনেক মানুষ সেই দৃশ্য ভিডিও করে নেটে আপলোড করে দেয়। অন্যদিকে সিন্ধা নামে সেই ট্রাক ড্রাইভার টুটিকে নিয়ে একটি নির্জন জায়গার দিকে যায়। টুটি জিজ্ঞেস করলে সিন্ধা জানায় সে কাজে যাচ্ছে। এক পর্যায়ে নির্জন রাস্তায় ট্রাক থামিয়ে বলে টায়ার পাংচার হয়েছে, নেমে চেক করতে হবে। টুটি যখন টায়ার দেখছিল তখন সিন্ধা একটি লোহার রড নিয়ে নামতে থাকে তাকে মারার জন্য। কারণ টুটি যেভাবে অপ্রকৃতিস্থ হয়ে সত্যি কথা বলে দিচ্ছিল তাতে সিন্ধার বিপদ হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু টুটি বিষয়টা বুঝে সিন্ধাকে ধাক্কা মেরে ফেলে পালায়। সিন্ধা তার পিছু নিলে বাঁচার জন্য টুটি পানিতে লাফ দেয়। পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখন সেই অবস্থাতেও সে বারবার বলছিল একজন বিদেশি লোককে খুন করা হয়েছে, ট্রাকে তার রক্তের দাগ আছে। তাহলে এই বিদেশি লোকটাই কি লিয়াম? আর সিন্ধাই বা তাকে কেন মারবে? এদিকে থানায় অত্যাচার সহ্য করতে না পেরে কুল্লি সত্যিটা বলে ফেলে। সে জানায় অ্যালকোহলের দোকানদারই লিয়াম আর পলকে তার ফোন নম্বর দিয়েছিল। তারা কুল্লির কাছে এলে সে কোকেন দেয়, কিন্তু পল হিরোইন চাইছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ঝামেলা হয়, যা কুল্লির ইগোতে লাগে। পল তাকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে কুল্লিও নিজের স্কুটি নিয়ে তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর স্কুটি নষ্ট হয়ে গেলে পল আর লিয়াম অনেক দূরে চলে যায়। তবু কুল্লি হাল ছাড়েনি, স্কুটি ঠিক করে আবার এগোয়। অনেক দূরে গিয়ে সে ক্ষেতের ভেতর দিয়ে চলে যাওয়া এক পার্শ্ব রাস্তায় তাদের গাড়ি দেখতে পায়। গাড়ির কাছে গিয়ে দেখে ভেতরে কেউ নেই। একটু দূরে ক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে আছে। সে পল বা লিয়ামের নাম জানতো না। লাশের হাতে থাকা ঘড়ি আর আংটি দেখে সে লোভ সামলাতে পারেনি। ঘড়ি খুলতে গেলে লাশটি অর্থাৎ পল হঠাৎ তার হাত শক্ত করে চেপে ধরে। সে তখনও বেঁচে ছিল। ভয় পেয়ে কুল্লি হাতের কাছে থাকা একটি পাথর দিয়ে মাথায় আঘাত করে পলকে মেরে ফেলে। বলবীর সিং জিজ্ঞেস করলে কুল্লি জানায় সে শুধু মাথায় আঘাত করেছে, গলা কাটেনি। আংটি আর ঘড়ি নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী পলের গলা কাটা হয়েছিল এবং হত্যাকারী ছিল লেফট হ্যান্ডেড, অথচ কুল্লি রাইট হ্যান্ডেড। অর্থাৎ কুল্লি মাথায় আঘাত করলেও গলা কেটেছে অন্য কেউ। কিন্তু কে? আর লিয়ামি বা কোথায়? এদিকে হ্যাপি প্রমোদকে টাকা দেওয়ার জন্য একটি নির্জন ইট ভাটায় ডাকে। টাকা হাতে নিয়ে প্রমোদ যখন চলে যেতে উদ্যত হয়, হ্যাপি তার দিকে বন্দুক তাক করে। কিন্তু প্রমোদ খুবই ছ্যাঁচড়া ধরনের লোক। সে টাকার ব্যাগ দিয়ে আঘাত করে হ্যাপির হাত থেকে বন্দুক ফেলে দেয়। তারপর উল্টো হ্যাপিকেই মারধর করে বন্দুক আর টাকা নিয়ে পালায়। এই ঘটনায় হ্যাপি ভীষণ লো ফিল করে, তার ইগোতে লাগে। বাসায় ফিরে সে দরজা বন্ধ করে দেয়। মা খেতে ডাকলেও সে বের হয় না। পরে বাবা মান্না দরজায় নক করলে সে খুলে দেয়। হ্যাপির মুখে আঘাতের চিহ্ন দেখে মান্না জিজ্ঞেস করে কি হয়েছে। হ্যাপি তখন বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এবং সব খুলে বলে। অন্যদিকে থানায় বসে থাকা বলবীর সিং এর কাছে তার মেয়ের জামাই রামানের ফোন আসে। সে জানায় গোলুর জন্মদিন পরদিন হওয়ায় সে গিফট নিয়ে স্কুলে গিয়েছিল। সেখানে টিচাররা বলেছে গোলু ইদানিং অন্যমনস্ক থাকে, এমনকি একদিন স্কুলের ছাদে উঠেছিল। রামানের মতে বলবীর সিং এর উচিত ছিল বিষয়টা তাকে জানানো। বলবীর সিং জানায় সে নিমরাতকে বলেছিল জানাতে, কিন্তু নিমরাত যে জানায়নি সেটা সে জানতো না। তখন রামান বলে সে জানে নিমরাত আবার তার কলেজ লাইফের বয়ফ্রেন্ড কারণ গিলের সঙ্গে সম্পর্ক জুড়েছে, সেই কারণেই সে ডিভোর্স চাইছে। এটা শুনে বলবীর সিং রামানকে পরদিন গোলুর জন্মদিনে বাসায় আসতে বলে, সরাসরি কথা হবে। এরপর বলবীর সিং নিমরাতের সেই এক্স বয়ফ্রেন্ড কারণের অফিসে যায়। কারণ বড়লোক পরিবারের ছেলে, প্রচুর অর্থবিত্তের মালিক। বলবীর সিং তাকে অনুরোধ করে নিমরাতকে ছেড়ে দিতে, কিন্তু কারণ জানায় সেটা সম্ভব নয়। কলেজের পর তাদের কোনো সম্পর্ক ছিল না, বরং নিমরাতই হঠাৎ আবার যোগাযোগ করেছে। সে জানিয়েছে নিজের ম্যারিড লাইফে সে সুখী নয় এবং এখনও কারণকে খুব মিস করে। বলবীর সিং তখন হুঁশিয়ারি দেয় সে এখন নিমরাতের বাবা হয়ে এসেছে। পুলিশ হয়ে এলে পরিস্থিতি অন্যরকম হতো। কারণ পাল্টা বলে বাবা হিসেবেই এসেছে বলেই ভেতরে ঢুকতে দিয়েছে, না হলে অ্যাপয়েন্টমেন্টও দিত না। এতে বলবীর সিং রেগে উঠে চলে আসে। এদিকে হাসপাতালে টুটি বারবার মার্ডারের কথা বলায় ডাক্তার পুলিশে খবর দেয়। বলবীর সিং গিয়ে টুটিকে লিয়ামের ছবি দেখালে টুটি জানায় সিন্ধাই এই লোকটাকে অর্থাৎ লিয়ামকে খুন করেছে। এরপর বলবীর সিং টুটির কাছ থেকে সিন্ধার ঠিকানা নেয়।
তো যাই হোক, এদিকে ভীরা হাজিরা দিতে থানায় আসে। বাইরে অনেক রিপোর্টার অপেক্ষা করছিল। তারা ভীরাকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকে। সেখানেই ভীরা জানতে পারে সাকারকেও থানায় আনা হয়েছে। সাতনাম ভীরাকে এক পাশে বসে থাকতে বলে। তারপর কাউকে ফোনে ভীরার ইনফরমেশন দিতে একটু দূরে সরে যায়। এই ফাঁকে ভীরা জেলের ভেতরে সাকারকে দেখতে পেয়ে তার দিকে এগোতে চাইলে সাতনাম আর আরেকজন লেডি কনস্টেবল এসে ভীরাকে জোর করে একটি প্রাইভেট রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে ভীরাকে মারধর করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ভীরা আর সাকার মিলে পলকে খুন করেছে কিনা। মারের চাপে ভীরা জানায় সে পলকে খুন করেনি। ওই রাতে সে শুধু শেষবারের মতো সাকারের সঙ্গে দেখা করেছিল সন্ধ্যা 6টার দিকে। তারা কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে, এর বেশি কিছু নয়। কিন্তু ভীরার মুখ থেকে আরও তথ্য বের করতে সাতনাম আর অন্য লেডি কনস্টেবল আবার মারধর শুরু করে। সেই সময় বলবীর সিংও সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই বলবীর সিংয়ের ফোনে ভীরার বাবার কল আসে। সে জানায় পলের বাবা স্টিভ তাদের বাসায় গিয়ে ভাঙচুর করছে। আসলে স্টিভ সাতনামকে ঘুষ হিসেবে একটি আইফোন দিয়েছে যাতে সাতনাম কেসের সব তথ্য তাকে দেয়। সেই কারণেই এতদিন ধরে স্টিভ কেসের সব আপডেট পাচ্ছিল। সাতনামের কাছ থেকেই সে জানতে পারে ভীরা আর সাকারের সম্পর্কের কথা। ভীরা আর সাকার পলের মার্ডারে জড়িত থাকতে পারে। এই সন্দেহে স্টিভ রেগে গিয়ে ভীরার বাসায় ভাঙচুর চালায়। এদিকে সাতনামের হাতে নতুন আইফোন দেখে বলবীর সিং বুঝে যায় ইনফরমেশন ঠিক কোন দিক দিয়ে ফাঁস হচ্ছে। সে সাতনামকে সঙ্গে নিয়ে স্টিভের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। স্টিভ যখন বাড়িতে ঢোকে বলবীর সিং তাকে হুঁশিয়ারি দেয় এই কেসে সে আর যেন কোনোভাবেই জড়াতে না আসে, তদন্তে যেন বাধা না দেয়, না হলে সদি নামে সে রিপোর্টারের মাথায় রড দিয়ে আঘাত করা আর পুলিশকে হুমকি দেওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে সিন্ধা যে ট্রাক এজেন্সিতে কাজ করে গারুন্ডি সেখানে যায় সিন্ধাকে খুঁজতে, কিন্তু জানতে পারে সিন্ধা মাল ডেলিভারি দিতে গেছে, পরদিন ফিরবে। এর মধ্যেই বলবীর সিং এর সিনিয়র অফিসার তাকে ডেকে বলেন যত দ্রুত সম্ভব পল আর লিয়ামের কেস ক্লোজ করে দিতে হবে, কারণ কুল্লি পলকে মারার কথা কনফেস করেছে। বলবীর সিং জানায় কুল্লি বলেছে সে শুধু পাথর দিয়ে মাথায় আঘাত করেছে, ছুরি দিয়ে গলা কাটেনি, অর্থাৎ এই কাজ অন্য কেউ করেছে আর তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু সিনিয়র অফিসার বিষয়টা উড়িয়ে দিয়ে বলেন যে লোক মাথায় আঘাত করে মারতে পারে তার পক্ষে গলা কেটে মারাও কঠিন কিছু নয়, আর ফরেন্সিক রিপোর্টেও অনেক সময় ভুল থাকে। ওপর মহল থেকে প্রচণ্ড চাপ, যেভাবেই হোক কেস ক্লোজ করতে হবে। এই চাপের মধ্যেই একদিন বলবীর সিং ডিনারে ইন্দিরার বাসায় যায়। কথা বলতে বলতে তারা ধীরে ধীরে বেশ কাছাকাছি চলে আসে। ঠিক তখনই ইন্দিরার অসুস্থ শাশুড়ির কাশি শুরু হলে পরিস্থিতি থেমে যায়। ইন্দিরার শাশুড়িকে দেখতে গেলে বলবীর সিং এর হুঁশ ফেরে। সে দ্রুত বাসা থেকে বেরিয়ে আসে এবং বাইরে সতীকে দাঁড়িয়ে থাকতে দেখে। সতী তখন বলবীর সিংকে ব্ল্যাকমেল করে যদি সে এই কেসের রিপোর্ট করতে তাকে সাহায্য না করে তাহলে বলবীর সিং এর ব্যক্তিগত জীবন সে প্রকাশ করে দেবে। বাধ্য হয়ে বলবীর সিং সতীকে ইনফরমেশন দিতে শুরু করে। সেই রাতেই নিজের জীবনের ফ্রাস্ট্রেশন থেকে বলবীর সিং গারুন্ডির সঙ্গে ড্রিঙ্ক করে। নেশার ঘোরে সে নিজের ব্যর্থতা অসহায়তার কথাও গারুন্ডির কাছে খুলে বলে। হঠাৎ করেই তার মনে পড়ে গোলুর জন্মদিনের কেক নিয়ে যাওয়ার কথা ছিল। তড়িঘড়ি গারুন্ডিকে সঙ্গে নিয়ে বের হয়ে কেক কিনে যখন বাসায় পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। গোলুর সব বন্ধু আর অতিথিরা চলে গেছে। গোলুও ঘুমিয়ে পড়েছে, শুধু রামান বসেছিল। বলবীর সিং নিমরাতকে সরি বলে, বেকারিতে দেরি হয়েছে বলে অজুহাত দেয়, কিন্তু নিমরাত বুঝে যায় এটা মিথ্যা। সে সরাসরি বলবীর সিংকে জানায় সে কখনো নিজের দোষ স্বীকার করে না, কারণ সে যে নেশাগ্রস্ত সেটা দেখলেই বোঝা যাচ্ছিল। এরপরে রামনও আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সধি পল আর লিয়ামের কেসের সব ইনফরমেশন নিয়ে একটি নিউজ রিপোর্ট প্রকাশ করে, যেসব তথ্য সে বলবীর সিং এর কাছ থেকে পেয়েছে। এদিকে গারুন্ডি পুলিশের টিম নিয়ে সিন্ধার ফেরার অপেক্ষায় থাকে। সিন্ধার ট্রাক ফিরে এসেছে খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সিন্ধা পালিয়ে গেছে। যাই হোক, বলবীর সিং এর ইনফরমার নপির মৃত্যুর পেছনে একটি ঘটনা ছিল। একসময় বলবীর সিং প্রমাণসহ জানতে পারে নপি তাকে ধোঁকা দিয়েছে, গাদ্দারি করেছে। সেই কারণেই নির্জন এক জায়গায় নিয়ে গিয়ে বলবীর সিং নপিকে এনকাউন্টারে খুন করে। এই সত্যিটা নপির স্ত্রী জানে না। এদিকে গারুন্ডি সিন্ধাকে খুঁজতে ট্রাক এজেন্সিতে যায়। সেখানে সিন্ধার এলাকার এক ড্রাইভারের কাছ থেকে তার ঠিকানা সংগ্রহ করে। সিন্ধার বাড়িতে গিয়ে গারুন্ডি জানতে পারে প্রায় 1 মাস ধরে সিন্ধা বাড়িতে আসেনি, আর 2 মাস ধরে কোনো খরচও দেয়নি। স্ত্রী সন্তানকে সে পুরোপুরি অবহেলায় ফেলে রেখেছে। সিন্ধার স্ত্রীর কাছ থেকেই গারুন্ডি জানতে পারে
সিন্ধার মেয়ে মানুষের নেশা ছিল। এরপর গারুন্ডি সেই পতিতাপল্লীর ঠিকানা নেয় যেখানে সিন্ধা যেত। সেখানে গিয়ে টাকা দিয়ে এক পতিতার কাছ থেকে জানতে পারে সিন্ধা মূলত একজনের কাছেই যেত, যার নাম রূপ। এমনকি গত রাতেও সিন্ধা রূপের কাছেই এসেছিল। গারুন্ডি রূপের কাছে গিয়ে সিন্ধার কথা জানতে চাইলে রূপ প্রথমে জানায় সিন্ধা অনেকদিন ধরেই আসেনি, কিন্তু গারুন্ডি বলে বাইরে অনেকেই জানিয়েছে গতরাতে সিন্ধাকে এখানে দেখা গেছে। তখন বাধ্য হয়ে রূপ মুখ খোলে। এদিকে বলবীর সিং একটি লিড পায় পলকে মারার চেষ্টা করা বাস ড্রাইভার প্রমোদের সঙ্গে হ্যাপির কোনো যোগসূত্র আছে। সে হ্যাপিকে তার শোরুমের সামনে থেকেই তুলে নিয়ে আসে। বিষয়টা দেখে শোরুমের ম্যানেজার হ্যাপির বাবাকে খবর দেয়। হ্যাপিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগেই হ্যাপির বাবা সেখানে পৌঁছে যায়। তারা ক্ষমতাবান ও টাকাওয়ালা লোক। মুহূর্তের মধ্যেই এসএসপির মাধ্যমে বলবীর সিং এর ওপর চাপ আসে। বাধ্য হয়ে বলবীর সিং হ্যাপিকে ছেড়ে দেয়। যাওয়ার আগে মান্না বলে যায় পরের বার হ্যাপিকে থানায় আনতে চাইলে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই আসে। এই ঘটনায় বলবীর সিং ভীষণ লো ফিল করে। ফেরার পথে মান্না হ্যাপির ওপর রেগে যায় নিজের বড় ভাই অর্থাৎ পলকে খুন করার চেষ্টা করার জন্য। হ্যাপি তখন আবেগে ভেঙে পড়ে। সে বলে পল তার ভাই না, কারণ সবাই সবসময় পলকে নিয়েই মেতে থেকেছে। হ্যাপির দিকে কেউ তাকায়নি। সবসময় পলেরই গুণগান গাওয়া হয়েছে। হ্যাপিকে নোটিশ করা হয়েছে কেবল তখনই যখন সে কোনো ভুল করেছে। এই কারণেই মান্নার চোখে যোগ্য প্রমাণ হতে হ্যাপি পলকে মারতে চেয়েছে। পল মারা গেলে স্টিভের সম্পত্তির ভাগিদার আর কেউ থাকতো না। ফলে স্টিভ আর মান্নার মধ্যে জমি নিয়ে যে ঝামেলা চলছিল সেটাও শেষ হয়ে যেত। মান্না একাই সব জমির মালিক হতো। হ্যাপি দাবি করে সে এসব করেছে শুধু নিজের বাবাকে তার প্রাপ্য জায়গা বুঝিয়ে দেওয়ার জন্যই। মান্না এসব কথার কোনো জবাব দেয় না। নিজের ছেলের এমন হীন কাজের কথা শুনে সে চুপ হয়ে যায়। এদিকে রাতে গারুন্ডি গাড়িতে করে বলবীর সিংকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। পথে বলবীর সিং নিজের ফ্রাস্ট্রেশন উগরে দেয়। বলে এই পৃথিবী চালাচ্ছে মান্নার মতো টাকা আর ক্ষমতাওয়ালা লোকেরা, তাদের পর তাদের সন্তানেরা চালাবে। বলবীর সিং এর মতো পুলিশ অফিসাররা তো কেবল পিঁপড়ার মতো, কোনো মূল্যই নেই। গারুন্ডি তাকে মন খারাপ না করতে বলে। বাসার সামনে এসে বলবীর সিং দেখে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে সে জানতে পারে কারণ নিমরাতের সঙ্গে দেখা করতে এসেছে। কারণ কথা বলতে চাইলে বলবীর সিং কিছু না বলে ভেতরে চলে যায়। গুলুর রুমে গিয়ে দেখে কারানের আনা খেলনা দিয়ে গুলু খেলছে। বলবীর সিং গুলুকে নিয়ে বেডরুমে যায় এবং নিমরাতকে বলে গুলুর রাতে দুধ দিয়ে যেতে। নিমরাত দুধ নিয়ে রুমে এলে বলবীর সিং বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর কারানের ওপর ঝাঁপিয়ে পড়ে, এলোপাথারি মারতে শুরু করে। নিমরাত কান্নাকাটি করে থামাতে চাইলেও সে থামে না। কারণকে রক্তাক্ত করে বলবীর সিং তাকে জোর করে গাড়িতে বসিয়ে দেয় এবং বলে তার বাসায় আসাটা উচিত হয়নি। কারণ তখন জানায় বলবীর সিং নিমরাতের সঙ্গে বাইরে দেখা করতে মানা করেছিল বলেই সে সম্মানের খাতিরে বাসায় দেখা করতে এসেছে। কিন্তু বলবীর সিং আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। শারীরিক যন্ত্রণা আর মানসিক চাপে কারণ কেঁদে ফেলে। এদিকে রূপ গারুন্ডিকে সাহায্য করে। সে পুলিশকে সিন্ধা যেখানে লুকিয়ে আছে সেখানে নিয়ে যায়। এবার সিন্ধা পালানোর চেষ্টা করেও পালাতে পারে না। গারুন্ডি তাকে ধরে থানায় নিয়ে আসে। দীর্ঘ মারধরের পর সিন্ধা মুখ খোলে। সে জানায় সেদিন রাস্তায় খুব কুয়াশা ছিল, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ লিয়াম ট্রাকের সামনে চলে আসে। ব্রেক করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। ভয়ে লিয়ামের মৃতদেহ বস্তায় ভরে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। টুটি যদি মুখ খুলে ফেলে এই আশঙ্কায় সে টুটিকেও মারার চেষ্টা করেছিল। পরদিন সিন্ধা পুলিশকে সেই কুয়োর কাছে নিয়ে যায় যেখান থেকে উদ্ধার করা হয় লিয়ামের পচা গলা লাশ। সিন্ধা লিয়ামের পরিবারের কাছে ক্ষমা চাইতে চায়, তবু গারুন্ডির সন্দেহ থেকেই যায়। যেভাবে বাস ড্রাইভার প্রমোদকে টাকা দিয়ে পলকে মারতে ভাড়া করা হয়েছিল তেমনভাবে কি সিন্ধাকেও ভাড়া করা হয়নি? শেষ পর্যন্ত লিয়ামের মা ক্লারা ছেলের মৃত্যুর সংবাদ পেলেও ছেলেকে জীবিত তো দূরের কথা, মৃতদেহ দেখতে পারে না। লাশের অবস্থা খুব খারাপ থাকায় পলের খুনি খুঁজতে গিয়ে পুলিশ খুঁজে পায় লিয়ামের খুনিকে। কিন্তু পলের খুনের রহস্য তখনও অমীমাংসিতই থেকে যায়। তো যাই হোক, একদিন মান্না হ্যাপিকে ডেকে তার বন্দুকটা ফিরিয়ে দেয় যেটা সেদিন প্রমোদ নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। মান্না বলে প্রমোদ আর কোনোদিন তাকে বিরক্ত করবে না। সে হ্যাপিকে বন্দুকটা ঠিকভাবে ব্যবহার করতে বলে, কারণ এটা হ্যাপির নামেই লাইসেন্স করা। আসলে মান্না নিজের ছেলেকে বাঁচাতে প্রমোদকে খুন করিয়েছে। তার লাশ নালায় ফেলে দিয়ে বন্দুকটাও ফিরিয়ে এনেছে যাতে হ্যাপি কোনোভাবে ফেঁসে না যায়। পরে পুলিশ প্রমোদের লাশ উদ্ধার করে
পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এরপর মান্না জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে স্টিভকে সেই জায়গায় আসতে বলে। সেখানে গিয়ে সে স্টিভকে জানায় তার অজান্তেই হ্যাপি এক বাস ড্রাইভার ভাড়া করে পলকে মারার চেষ্টা করেছিল। যদিও সেই যাত্রায় পল বেঁচে যায়, তবে পরের বার পলের মৃত্যুর পেছনে হ্যাপির কোনো হাত নেই। এখন স্টিভ চাইলে হ্যাপিকে শাস্তি দিতে পারে, কারণ সে হ্যাপির চাচা। মান্না আরও জানায় হ্যাপি এই কাজটা করেছিল শুধু তাকে ইমপ্রেস করার জন্য। সারা জীবন সে হ্যাপির চেয়ে পলকেই বেশি ভালোবেসেছে, যেটা হ্যাপি জানতো। সেই কারণেই সারা জীবন বাবার চোখে যোগ্য প্রমাণ হওয়ার চেষ্টা করেছে হ্যাপি, কিন্তু তাতেও সে নিজের জায়গা তৈরি করতে পারেনি। এরপর মান্না বলে তাদের বোনও স্টিভকে বেশি ভালোবাসত, সেই কারণেই অসুস্থ বোনের সেবা করে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিল সে। কিন্তু বোনের ভালোবাসা স্টিভের দিকেই ছিল, ঠিক যেমন তার নিজের ভালোবাসা হ্যাপির চেয়ে পলের দিকে ছিল। সবশেষে মান্না জানায় সে জমির কেস তুলে নিচ্ছে, জায়গা তার আর দরকার নেই। স্টিভ বড়, জায়গা তার অধিকারই সবচেয়ে বেশি। এই কথা বলে মান্না সেখান থেকে চলে আসে। স্টিভ ভাবনায় পড়ে যায় যে বোনের থেকে সে সবসময় দূরে থেকেছে, সে বোনই তাকে এত ভালোবাসত। আর যে ভাইয়ের সঙ্গে মামলা করে সম্পর্ক ছিন্ন করেছিল, সেই ভাই তাকে এত সম্মান দেয়। মনের গভীরে স্টিভ এক অজানা অপরাধবোধ অনুভব করতে থাকে। এদিকে সেদিন ছিল গারন্ডির এঙ্গেজমেন্ট। বলবীর সিং গোলু আর নিমরাতকে নিয়ে অনুষ্ঠানে যেতে চাইলে নিমরাত জানায় সে অসুস্থ বোধ করছে, তাই বলবীর সিং যেন শুধু গোলুকে নিয়েই যায়। বলবীর সিং গোলুকে নিয়ে গারন্ডির এঙ্গেজমেন্টে পৌঁছায়। তাকে দেখেই গারন্ডি এগিয়ে এসে জানায় প্রমোদের লাশ পাওয়া গেছে। বলবীর সিং তাকে বলে আপাতত কাজের কথা বাদ দিয়ে নিজের এঙ্গেজমেন্টটা উপভোগ করতে। কিন্তু গারন্ডির ভাবি রাজ্জি এই বিয়ে ঠিক হওয়ায় মোটেও খুশি ছিল না। সে প্রোগ্রামের সবার সঙ্গে মিশছিল না। গারন্ডির ভাই বারবার তাকে স্বাভাবিকভাবে অনুষ্ঠানে অংশ নিতে বলছিল। রাজি বলে একটু পরে আসছে। গারন্ডির ভাই চলে যেতেই সবার চোখের আড়ালে রাজ্জি গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেয়। তার উদ্দেশ্য যেভাবেই হোক অনুষ্ঠান বন্ধ করা। সে এটা সহ্য করতে পারছিল না। কিছুক্ষণ পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, যদিও কেউ আহত বা নিহত হয়নি। ঠিক তখনই হাসপাতাল থেকে রামানের ফোন আসে। সে জানায় নিমরাত আত্মহত্যার চেষ্টা করেছে। এদিকে গারন্ডির ভাই বুঝতে পারে সিলিন্ডার বিস্ফোরণের পেছনে তার স্ত্রীর হাত আছে। বাসায় ফিরে এসে রাজ্জির ওপর রেগে যায়। রাজ্জি জানায় অন্য কেউ এসে সংসার আর সবকিছুর ভাগ বসাক, এটা সে সহ্য করতে পারবে না। গারন্ডির ভাই বোঝাতে চেষ্টা করে একদিন না একদিন গারন্ডির বিয়ে হতেই হতো, সেটা মেনে নেওয়াই ঠিক। তখন রাজ্জি সরাসরি বলে দেয় সে গারন্ডিকে ভালোবাসে, এই কারণেই তার বিয়েটা সে মেনে নিতে পারছে না। এই কথা শুনে গারন্ডির ভাই স্তব্ধ হয়ে যায়, তার আর কিছু বলার থাকে না। এদিকে গোলুকে নিয়ে হাসপাতালে পৌঁছে বলবীর সিং রামানের কাছ থেকে পুরো ঘটনা শোনে। রামান জানায় সে নিমরাতের সঙ্গে দেখা করতে এসেছিল। কাউকে না পেয়ে নিমরাতের ফোনে কল করে। অনেকবার কল বাজার পরও ফোন না ধরায় পেছনে দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখে নিমরাত ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে সে নিমরাতকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার পেট ওয়াশ করে তাকে অবজারভেশনে রেখেছে। নিমরাতের জ্ঞান ফিরলে বলবীর সিং তার সঙ্গে দেখা করতে যায়। নিজের একমাত্র মেয়ের এমন মৃত্যু চেষ্টায় সে ভেঙে পড়ে। সে বলে নিমরাতের জীবনের সঙ্গে তার, গুলুর আর রামানের জীবন জড়িয়ে আছে। সে কিভাবে এমন কাজ করতে পারল? জবাবে নিমরাত নিজের সব আক্ষেপ উগরে দেয়। সে বলে তার জীবনটা তার নয়, সবার, তাই সে মরতেও পারল না। তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য কোনোদিন দেওয়া হয়নি। সে পড়াশোনা করতে চেয়েছিল, জানার পরও বলবীর সিং তাকে জোর করে বিয়ে দিয়েছে। হয়তো নিজের স্ত্রীর ছায়া সে নিমরাতের মধ্যে দেখতে পেত, এই কারণেই মুক্তি চেয়েছিল। কারণ বলবীর সিংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়েই নিমরাতের মা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। নিমরাত আরও বলে তার স্বামীও বলবীর সিংয়ের মতোই কন্ট্রোলিং, কোনো গুরুত্ব দেয় না। সে এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চায়নি, কিন্তু রামান জোর করেছিল। এখন গোলুকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে গেছে। তার সুখ কেউ দেখতে পায়নি, এই কারণেই সে মরতে চেয়েছিল, কিন্তু মরতেও পারেনি। এই কথা শুনে বলবীর সিং সম্পূর্ণ ভেঙে পড়ে। সে ইন্দিরার কাছে গিয়ে আগের দিনের অন্তরঙ্গতার জন্য ক্ষমা চায়। এরপর জানায় তার স্বামী নপিকে সে নিজেই গুলি করে মেরেছে। এটা শুনে ইন্দিরা কোনো কথা না বলে বেডরুমে গিয়ে
নিজের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। দরজার বাইরে দাঁড়িয়ে বলবীর সিং সব স্বীকার করে। সে জানায় নিজের স্ত্রীর মৃত্যুর জন্য স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করেছিল। একজন মন্ত্রী তাকে সেই কেস থেকে বের হতে সাহায্য করে। পরে সেই সাহায্যের বিনিময়ে মন্ত্রীর কথাতেই সে নিজের স্বার্থে নপিকে খুন করেছে। সবকিছু বলে বলবীর সিং গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে। কনফেস করতে পেরে একদিকে তার মন হালকা, অন্যদিকে নিজের করা ভুলগুলো উপলব্ধি করে সে ভীষণ ভেঙে পড়ে। ঠিক তখনই লিয়ামের পোস্টমর্টেম করা ডাক্তার তাকে ফোন করে। ডাক্তার জানায় লিয়ামের পেনিসে পলের লালা পাওয়া গেছে। এই তথ্য শুনে বলবীর সিং এর মাথার ভেতরে সব এলোমেলো হয়ে যায়। পুরো কেসের মোড়টাই বদলে যায়। এই চিন্তায় ডুবে গাড়ি চালাতে চালাতেই হঠাৎ বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে তার গাড়িকে সজোরে ধাক্কা মারে। এখন প্রশ্ন, বলবীর সিংকে কেউ ইচ্ছাকৃতভাবে মারতে চাইছে, কিন্তু কেন? আর এই দুর্ঘটনার পর সে কি বেঁচে থাকবে? তো যাই হোক, অ্যাক্সিডেন্টের পর কেউ পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে বলবীর সিং এর গাড়ি সেখানে আছে, কিন্তু তার দেহ নেই। গারুন্ডি এসে ইনভেস্টিগেশন শুরু করে। বলবীর সিং এর নাম্বারে কল দিলে দেখা যায় ফোন সুইচ অফ। তাহলে এই কাজ কে করতে পারে? গারুন্ডির মাথায় প্রথমে হ্যাপির কথাই আসে, কারণ পলকে মারার ক্ষেত্রেও সে একই পন্থা অবলম্বন করেছিল। গারুন্ডি সরাসরি হ্যাপির শোরুমে যায়। সেখানে গিয়ে হ্যাপিকে মারধর করে এবং স্পষ্ট জানিয়ে দেয় বলবীর সিং এর অ্যাক্সিডেন্টের পেছনে যদি তার কোনো হাত থাকে তাহলে তাকে সে ছাড়বে না। নিজের ছেলের ওপর এমন হামলার পর মান্না গারুন্ডিকে ফোন করে। সে গারুন্ডিকে হুমকি দেয়, আর একবার যদি তাদের কোনো প্রপার্টিতে পা রাখে তাহলে তাকে চাকরিচ্যুত করার ব্যবস্থা করবে। এই হুমকিতে গারুন্ডি একটুও ভয় পায় না, উল্টো বলে চাকরি গেলে যাবে, সে কৃষিকাজ করেই খাবে। কিন্তু বলবীর সিং এর অ্যাক্সিডেন্টের পেছনে যেই থাকুক তাকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। এটা শুনে মান্না জানায় এই ধরনের কাজ সে কখনোই করে না, বিশেষ করে কোনো পুলিশ অফিসারকে ইনভেস্টিগেশন থেকে সরানোর জন্য খুন করা। এমন কাজ সাধারণত রিয়েল এস্টেটের লোকেরাই করে। এই কথা শুনে গারুন্ডির মাথায় নিমরাতে বয়ফ্রেন্ড কারানের কথা মনে পড়ে, যাদের বড় রিয়েল এস্টেট ব্যবসা আছে। সে কারানের কোম্পানির হয়ে লোন তোলা এবং ভয় দেখানোর কাজ করে এমন এক লোকের বাড়িতে যায়। প্রথমে তাকে ইচ্ছে মতো মারধর করে ভয় দেখায়, তারপর জিজ্ঞেস করে এই কাজ সে করেছে কিনা। লোকটা জানায় সে শুধু লোকজনকে ভয় দেখিয়ে কোম্পানির লোনের টাকা তুলে দেয়। কাউকে খুন করার কথা সে ভাবতেও পারে না। তবে সে গারুন্ডিকে জানায় রণদীপ নামে একজন আছে যে এই ধরনের কাজ করে। গারুন্ডির সঙ্গে সঙ্গে পুলিশের আইটি ডিপার্টমেন্ট কল করে রণদীপের নাম্বার ট্র্যাক করতে বলে। প্রথমে তারা রাজি হয় না, অ্যাপ্লিকেশন লাগবে বলে, কিন্তু গারুন্ডি রেগে গিয়ে হুমকি দিলে তারা রণদীপের লোকেশন ট্র্যাক করে দেয়। গারুন্ডি পুলিশ ফোর্সকে খবর দিয়ে সেই লোকেশনে পৌঁছায়। বিস্তীর্ণ শস্য ক্ষেতের মাঝে একটি বাড়ি, যেখানে কারানের কোম্পানির হয়ে কাজ করা গুন্ডা টাইপের লোকজন থাকে। গারুন্ডি জানতে পারে পুলিশ ফোর্স আসতে আরো 1 ঘন্টা লাগবে। সময় নষ্ট না করে সে একাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সে রণদীপকে খুন করে এবং অবশেষে গুরুতর আহত অবস্থায় বলবীর সিংকে উদ্ধার করে। বাড়ির বাইরে বেরিয়ে এসে গারুন্ডি দেখে কারণের দাদা শমশের গিল দাঁড়িয়ে আছে। সে অত্যন্ত ক্ষমতাবান একজন মানুষ। ঠিক তখনই এসএসপি গারুন্ডিকে কল করে জানতে চায় বলবীর সিংকে উদ্ধার করা হয়েছে কিনা। গারুন্ডি হ্যাঁ বলতেই এসএসপি নির্দেশ দেয় শমশের গিলের নাম যেন বাইরে না আসে, অর্থাৎ মিডিয়াতে যেন কিছু লিক না হয়। এরপর বলবীর সিং শমশের গিলের দিকে এগিয়ে যায়। শমশের গিল বলে তার নাতির গায়ে হাত তোলা বলবীর সিং এর ঠিক হয়নি। জবাবে বলবীর সিং বলে সে কারানকে মেরেছে নিজের মেয়েকে ভালোবাসে বলেই, আর শমশের গিল তাকে মারার চেষ্টা করেছে কারণ সে তার নাতিকে ভালোবাসে। ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। পুলিশ ফোর্স পৌঁছানোর আগেই শমশের গিল সেখান থেকে চলে যায়। পুলিশ এসে মৃতদেহের আইনি প্রক্রিয়া শুরু করে। এরপর গারুন্ডি বলবীর সিংকে নিয়ে ফিরে আসে। পথে সে জানায় সিলিন্ডার বিস্ফোরণের পেছনে রাজ্যই দায়ী বলে তার ধারণা। তখন বলবীর সিং শুধু বলে ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। এরপর বলবীর সিং সোজা পলের বাড়িতে যায়। সেখানে উপস্থিত ছিল পলের বাবা স্টিভ, পলের মা এবং লিয়ামের মা ক্লারা। বলবীর সিং তাদের জানায় লিয়ামের মৃত্যু একটি সাধারণ হিট অ্যান্ড রান কেস। এর পেছনে কারো কোনো মোটিভ ছিল না, আর পলের খুনিকে এখনও শনাক্ত করা যায়নি। তবে সে আরও জানায় পলের পেনিসে
লিয়ামের লালা পাওয়া গেছে। এই কথা শুনে স্টিভ ক্ষেপে যায়। সে বলবীর সিং এর ওপর চিৎকার করে বলে, কেস সলভ করতে না পেরে এখন সে উল্টাপাল্টা কথা বলছে। স্টিভ কিছুতেই মেনে নিতে পারে না তার ছেলে সমকামী হতে পারে। তো যাই হোক, স্টিভ যখন বলবীর সিং এর ওপর এমন রাগারাগি করছিল তখন ক্লারা স্টিভের ওপর ক্ষেপে যায়। সে বলে, পল আর লিয়ামের মৃত্যুর পেছনে আসলে স্টিভই দায়ী। সে কখনো পলকে আলাদা একজন মানুষ হিসেবে দেখেনি, বরং নিজের ছেলে ভেবেই সব সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা অনিচ্ছা সব। সেই কারণেই পল আর লিয়াম যে একে অপরকে ভালোবাসে সেটা পল স্টিভকে জানায়নি, জানিয়েছিল ক্লারাকে। স্টিভ তখন ক্লারার ওপরও রেগে যায়। জানার পরও সে কেন কোনো স্টেপ নেয়নি। ক্লারা শান্তভাবে বলে, পল আর লিয়াম যেমন ছিল সেখানে স্টেপ নেওয়ার কিছুই ছিল না, বরং তাদের খুশিতেই সবার খুশি হওয়া উচিত ছিল। তখন পলের মা জাসিও ক্লারার কথার সাপোর্ট করে। স্টিভ হতভম্ব হয়ে বসে পড়ে। শেষে সে বলবীর সিংকে অনুরোধ করে এই খবর যেন বাইরে লিক না হয়। এরপর বলবীর সিং সেখান থেকে চলে আসে। পরে জাসি ক্লারাকে জিজ্ঞেস করে সে কেন আগে থেকে তাকে কিছু বলেনি। ক্লারা জানায় পল নিজে মানা করেছিল, তাই সে কিছু বলেনি। এদিকে গারুন্ডি সাকারকে জেল থেকে ছেড়ে দেয়। সে বুঝতে পারে পলের খুনের পেছনে সাকারের কোনো হাত নেই, শুধু ছেড়েই দেয় না, অহেতুক জেলে আটকে রেখে মারধর করার জন্য সাকারের কাছে ক্ষমাও চায়। নিমরাত সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ডিসচার্জ পায়। রামান তাকে নিতে আসে। বলবীর সিং রামানকে বলে গুলুকে নিয়ে আগে যেতে, সে নিজে নিমরাতকে নিয়ে আসবে। রামান চলে গেলে সেখানে কারণ আসে। কারণকে খবর দিয়ে এনেছে বলবীর সিং নিজেই। বলবীর সিং কারণকে বলে তার দাদা জানিয়েছে কারণ নাকি নিমরাতকে খুব ভালোবাসে। এই কথাটা যেন কোনোদিন মিথ্যে প্রমাণিত না হয়। এরপর সে নিমরাতকে কারণের কাছে রেখে সেখান থেকে চলে আসে। অর্থাৎ বলবীর সিং কারণ আর নিমরাতের সম্পর্ক মেনে নেয় এবং তাদের ভালোবাসাকে সাপোর্ট করে। এদিকে জেল থেকে বের হয়ে সাকার ভীরার সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে। সে ভীরাকে জানায় সে নতুন করে তাদের সম্পর্কটা শুরু করতে চায়। ভীরা যখন প্রস্তুত হবে তখনই, পরিবারের সম্মতিতেই। তখন ভীরা সাকারের কাছে স্বীকার করে তাদের সম্পর্কটা সে পরিবারের চাপে নষ্ট করেনি, বরং নিজের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। নিজের জন্য সে আর পেছনে ফিরতে চায় না, সামনে এগোতে চায়। সে সাকারকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার সঙ্গে থাকতে পারবে না। তার আবার বিয়ে ঠিক হয়েছে। এবারে পাত্র কানাডায় থাকে। এই বিয়েতে আর কোনো সমস্যা হবে না, সব ঠিকঠাকই হবে। ভিরাজ সাকারকে নিজের খেয়াল রাখতে বলে উঠে চলে যায়। এদিকে বলবীর সিং আবারও ইন্দিরার বাসার বাইরে প্রতিদিন গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, এই আশায় যে একদিন ইন্দিরা তাকে ক্ষমা করবে। লিয়ামের লাশ ক্লারার কাছে হস্তান্তর করা হয়। সে লাশ নিয়ে লন্ডনে চলে যায়। যাওয়ার আগে ক্লারা বলবীর সিংকে জানায় লিয়াম তাকে কল করেছিল, সে যখন ফ্লাইটে ছিল। কল না ধরায় লিয়াম একটি ভয়েস মেইল রেখে যায়। সেখানে লিয়াম সব সত্যি কথা বলে যায় যাতে পুরো খুনের রহস্যের সমাধান হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভীরা পলের কাছে আসে নিজের অতীত অর্থাৎ সাকারের ব্যাপারে জানাতে। পলের গাড়িতেই বসে সে সব খুলে বলে। পল বিষয়টা মেনে নেয়, ভীরাকে চুমু খায়, কিন্তু সে জানায় সে সমকামী হওয়ায় এই সম্পর্ক এগিয়ে নিতে পারবে না। তখন ভীরাই নিজে থেকে পলকে চুমু খায় আর সেখানেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্ত তৈরি হয়। দূর থেকে পুরো ঘটনাটা দেখে ফেলে সাকার। ভীরাকে হারিয়েছে ভেবে সে সেখান থেকে চলে যায়। পরে লিয়ামের সঙ্গে পলের কথা হয়। পলের আসলে ভীরাকে তার আর লিয়ামের সম্পর্কের কথা জানানোর কথা ছিল, কিন্তু ভীরা চলে যাওয়ার পর লিয়াম এসে জিজ্ঞেস করলে পল জানায় সে কিছুই বলতে পারেনি। ভীরাকে সে ধোঁকা দিতে পারবে না। একটি মেয়ে সব ছেড়ে তার সঙ্গে লন্ডন যাবে, এমন কাউকে সে কিভাবে ঠকাবে? লিয়াম তখন জিজ্ঞেস করে তাহলে পলের জীবনে তার জায়গাটা কোথায়? পল জানায় সে লিয়ামকে সত্যি ভালোবাসে। এরপর পল লিয়ামকে চুমু খায় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় লিয়ামের শরীরে পলের লালার উপস্থিতি ঘটে, কিন্তু পল বিয়ে করবে এই সত্যটা লিয়াম মেনে নিতে পারে না। রাগে সে চলে যেতে চাইলে পল তাকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই লিয়াম ক্ষোভে নিজের কাছে থাকা ব্লেড দিয়ে পলের গলায় আঘাত করে। এই ব্লেডটাই আগের বারে সাকার পলকে আক্রমণ করতে ব্যবহার করেছিল। ধস্তাধস্তির সময় সেটি পড়ে গেলে লিয়াম সেটি কুড়িয়ে নেয়। পলকে মারার পর লিয়াম সম্পূর্ণ ভেঙে পড়ে। হিতাহিত জ্ঞান শূন্য অবস্থাতেই সে কাজটা করে ফেলে। সে পলকে এতটাই ভালোবাসত যে পল ছাড়া বাঁচতে পারবে না। এই সিদ্ধান্তেই সে নিজের মা ক্লারাকে কল দেয়। কল না ধরায় ভয়েস মেইলেই সব জানিয়ে দেয়।
এরপর লিয়াম ইচ্ছাকৃতভাবেই ট্রাকের সামনে গিয়ে আত্মহত্যা করে। সব রহস্যের সমাধান হয় ঠিকই, কিন্তু পল আর লিয়ামের পরিবার তাদের একমাত্র সন্তানকে হারায়। এদিকে গারন্ডি সিল্কিকে বিয়ে করে সংসার শুরু করে। ইন্দিরা একসময় বলবীর সিংকে ক্ষমা করে দেয়। রামান থাকে নিজের ছেলে গুলুকে নিয়ে, আর নিমরাত নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করে। ভীরা বিয়ে করে কানাডায় চলে যায়, আর সাকার পড়ে থাকে একেবারে দেবদাস হয়ে। দর্শক, নিজের সন্তানকে অন্য ছেলে মেয়ে বা কাজিনের সঙ্গে তুলনা করা আমাদের সমাজের অধিকাংশ বাবা মায়েরই একটি ব্যাধি। তারা বুঝতেই পারেন না এই তুলনাগুলো সন্তানের জীবনে কতটা দুর্বিষহ প্রভাব ফেলে। এক সময় সে মানসিক চাপ থেকেই সন্তান অপরাধ পর্যন্ত করে বসে, যেমনটা করেছে হ্যাপি। প্রতিটি ছেলে মেয়েরই নিজস্ব সত্তা আছে, নিজস্ব গুণ আছে। একজন কেন আরেকজনের মতো হবে? তাদেরকে একে অপরের সঙ্গে তুলনা করাটাই বা কেন? এমন অনেক পরিবার আছে যারা সন্তানের একেবারে কাছে থেকেও আসলে অনেক দূরে। তারা সন্তানের মনের খবর জানে না, আর সন্তানও নিজের ভেতরে জমতে থাকা সমস্যাগুলো একাই বয়ে বেড়ায়। বাবা মায়ের উচিত সন্তানকে সেই পরিমাণ স্পেস দেওয়া, যাতে সে তাদের সঙ্গে নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। তবেই না বোঝানো যাবে সে ভুল পথে হাঁটছে কিনা। দর্শক, নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে বিচার না করে তাদের বুঝতে শিখুন, অনুভব করতে শিখুন। হতে পারে তাদের দৃষ্টিকোণ আপনার থেকে আলাদা। এই সামান্য পরিবর্তনই হয়তো আপনার জীবনকে যেমন সহজ করবে, তেমনি আপনার পাশের মানুষটার জীবনকেও করে তুলবে একটু বেশি মানবিক, একটু বেশি নিরাপদ। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।